আবেদনময়ী ভালোবাসা, লেখিকা জাফরিন। পর্ব 02। রাস্তায় চোখের জল মুছতেছি আর হাঁটতেছি আমি। আমার দুঃখ শোনার মতো একটা মানুষ নেই, না ভাই বোন আর না নিজস্ব মানুষ। চৈতি খুব কাছের বন্ধু আমার, কিন্তু ওর সাথে কিছু শেয়ার করতে আমার দারুণ অস্বস্তি। ছোটবেলায় একবার বাবা মাকে বায়না করে বলেছিলাম একটা ভাই বা বোন আনো, কিন্তু তারা হেসে বলেছিল আমাদের জন্য তুইই যথেষ্ট। ওরা বুঝে না, আমি ওদের জন্য যথেষ্ট হলেও ওরা আমার জন্য যথেষ্ট নয়। আমার খুব কাছের বন্ধু দরকার, যে আমার মুখ দেখে বুঝে ফেলবে আমার মন খারাপ, কিছু বলতে হবে না তাকে, আবার সেই আমার সব হাসি মজার কথা মনোযোগ দিয়ে শুনবে। আমি দীর্ঘশ্বাস ফেলে হাঁটলাম। কিছু দূর যেতেই চুলে টান পড়ল। আমি ব্যথায় কুকিয়ে উঠলাম। চোখ দিয়ে জল আগে হতেই পড়ছে। সম্মুখে উষান ভাইকে দেখে আমার কান্নার গতি বাড়ল। উষান ভাই নাক সিটকে বলল, ছিহ নমু, অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট হয়েও রাস্তায় দাঁড়িয়ে ফ্যাচ ফ্যাচ করে কাঁদছিস তুই? আমি তেরা কণ্ঠে জবাব দিলাম, হ্যাঁ কাঁদছি তো। আপনার কি সমস্যা? আমারই তো সমস্যা। আমার বউ যদি রাস্তায় ফ্যাচ ফ্যাচ করে কাঁদে তবে আমার কি সম্মান বলে কিছু থাকবে? তোর ধান্দাই আমার সম্মান খোয়ানো। আমি কি আপনার বউ? উষান ভাই খুব খুব করে কেসে উঠল। কয়েক পা এগিয়ে গিয়ে ফের পিছনে এসে বলল, তোর মতো ছিচকাদুনিকে বিয়ে করব আমি? ছি, তাহলে আপনার সমস্যা কি? আমি যেভাবেই কাঁদি আপনাকে দেখতে হবে না। আমিও তো দেখতে চাইছি না। নেহাতি তোর খালা আমায় পাঠিয়েছে তুই ঠিকঠাক বাড়ি পৌঁছাচ্ছিস কিনা তাই দেখতে। আমি থমকে দাঁড়িয়ে বললাম, আপনাকে যেতে হবে না, আপনি বাসায় ফিরে যান। কত বড় সাহস তোর নমু, তুই আমায় আদেশ করছিস? তুই জানিস এর জন্য আমি তোকে চর দিয়ে সব দাঁত খুলে দিতে পারি। হ্যাঁ, তো দিন না। বারণ কে করেছে? পারেন তো ওগুলোই। উষান অন্যদিকে ঘুরে মুখ চেপে হাসল। এরপর নম্রতার দিকে তাকিয়ে বলল, মাতাম, কিন্তু তুই যেভাবে কাঁদছিস তাতে আমার ঘৃণা লাগছে মারতে। আমি থমকে দাঁড়ালাম। প্রশ্নসূচক মুখশ্রী দেখে উষান ভাই বলল, ছি নমু, এভাবে নাক থেকে বাবল বের করে কাঁদিস তুই? এরপর নিজের পকেট থেকে রুমাল বের করে আমার দিকে এগিয়ে দিল। উষান ভাইয়ার এহেন কথায় আমার গা ঘুলিয়ে বমি এলো। এই তো সেদিন যখন আম্মু বকা দেওয়ার পর ছাদে গিয়ে কাঁদছিলাম, তখন পাশের ফ্ল্যাটের একটা ছেলে চৈতিদের ছাদে এসে বলেছিল, তোমায় কাঁদলে না অসম্ভব সুন্দর লাগে। সেদিন কান্না রেখে আয়নায় নিজেকে 2 ঘন্টা দেখেছিলাম, আসলেই সুন্দর লাগে কিনা। অথচ আজ উষান ভাই বলছে, ছি। পাশের ফ্ল্যাটের ছেলেকে একবার পেলে ওকে আমি উল্টো করে ঝুলিয়ে রোদে শুকাতে রেখে দিব, বেটা বজ্জাত। আমি হাত এগিয়ে এক টানে উষান ভাইয়ার রুমাল দিয়ে নাক মুছলাম। এরপর রুমালটা উষান ভাইয়ার পকেটে ঢুকিয়ে দিয়ে হনহন করে হাঁটা শুরু করলাম। উষান ভাই ফের নাক সিটকে বলল, নমু তুই এত খাচ্ছর, আগে জানতাম না। এভাবে এটা আমার পকেটে পুরে দিলি? আমি নাক টানতে টানতে বললাম, হ্যাঁ তো কি করব? ফেলে দিব। পরে তো আপনিই বলবেন, তুই জানিস এই রুমালের দাম কত? তোর 14 গোষ্ঠীকে বেচে দিলেও এই এক রুমালের টাকা উঠবে না। উষান ভাই কিছু বললেন না। বাসার প্রায় কাছাকাছি এসে গিয়েছি আমরা। উষান ভাই আর এগোলেন না, উল্টো ঘুরেই চলে গেল। আমিও তাকে আসতে বললাম না। এমনিতেই যেই আচরণ করেছে, তারপর তাকে বাসায় আসতে বলার কোনো মানেই নেই। গেটের সামনে আসতেই লক্ষ্য করলাম একখানা প্রাইভেট কার দাঁড়িয়ে। আমার সব মন খারাপ উড়ে গিয়ে কৌতূহল উকি দিল। দ্রুত পায়ে এগিয়ে গেলাম ভিতরে। 10। ড্রয়িং রুমে সোফায় বসে আছে এক ভদ্রলোক ও এক ভদ্রমহিলা। পাশেই বসে আছে আমার মামু। আমাকে দেখতেই মামু গালভর্তি হেসে বলল, নমু মা, আমার পাশে এসে বসো। আমি চোখ তুলে আশেপাশে তাকালাম। তোহা আপু বিরক্তি নিয়ে রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছেন। আমায় কিছু একটা বলতে চাইছেন। আম্মু পাশ থেকে ইশারায় মাথায় কাপড় দিতে বলল। আমি মাথায় কাপড় দিয়ে মামুর পাশে বসে বললাম, কেমন আছো মামু?
মামুও হেসে বলল ভালো আছি মা। এরপর ফিসফিস করে বলল ওনাদের সালাম দাও। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। সম্মুখে থাকা মহিলাটি ওয়ালাইকুমুস সালাম বলে এগিয়ে এসে থুতনি ধরে আমার কপালে চুমু খেয়ে বলল মাশাল্লাহ, সেই ছোট্ট বেলায় দেখেছিলাম তোমায়, এখন বেশ বড় হয়ে গিয়েছো আর সুন্দরও হয়েছ। আমি আম্মুর দিকে তাকালাম। আম্মু ফোনে কাউকে একটা বলছে শিগগিরই এগুলো নিয়ে একটু বাসায় আয় না বাবা। কার সাথে কথা বলছে কে জানে। মহিলাটি ফের হেসে বলল নূরজাহান কই গেলে এখানে এসে বসো। আম্মু হেসে বলল ভাবি আপনারা বসে, আমি একটু পরে আসছি। মহিলাটি ফের আমার দিকে তাকিয়ে বলল মা তোমার নাম কি? আমি ছোট্ট করে উত্তর দিলাম জি। নম্রতা। বাহ বেশ সুন্দর নাম। আমার ছেলের নাম তাওহীদ। তুমি কোন ক্লাসে পড়ো? আমি চোখ তুলে আবারও রান্নাঘরে তাকালাম। বিষয়টা যে একদমই বুঝিনি এমন নয়, কিন্তু এমন অস্বস্তিকর পরিস্থিতিতে আগে কখনো পড়িনি বিধায় জোরতা কাজ করছে। আমি ফিনফিনে গলায় বললাম অনার্স প্রথম বর্ষে। আমার কথা শেষ হওয়ার আগেই ড্রয়িং রুমে উপস্থিত হলো উশান ভাইয়া, হাতে বড় বড় দুটো পলিব্যাগ, সম্ভবত ফল মিষ্টি জাতীয় কিছু। উশান ভাইয়াকে দেখেই তোহা আপু হাত এগিয়ে ব্যাগগুলো নিয়ে রান্নাঘরে ছুটল। উশান ভাই ভ্রু কুঁচকে আমার দিকে তাকালো, হেঁটে এসে মামুর পাশে দাঁড়িয়ে বলল মামু কেমন আছো? মামু হেসে বলল ভালো। তুই? এতক্ষণ ভালোই ছিলাম, কিন্তু এখন আর ভালো নেই। ভালো থাকতে দিচ্ছ কই তোমরা? মামু উশান ভাইয়ার কথার মানে না বুঝে বলল কি বলছিস বুঝিনি। উশান ভাই আমায় উদ্দেশ্য করে বলল নমু যা তো শীঘ্রই এক গ্লাস লেবুর শরবত করে আনো তো, তোদের চক্করে হাঁপিয়ে উঠেছি। আমি এই মুহূর্তে এরই অপেক্ষায় ছিলাম। তড়িঘড়ি করে উঠে রান্নাঘরে ছুটলাম। মামু কিছু একটা বলতে চাইল। উশান ভাই বিভিন্ন কথা ঘুরিয়ে তাকে বুঝালো যে সে ঠিক কেমন প্যারায় আছে, খুব মাথা যন্ত্রণা তার। উশান মাথা চেপে বলল এই দুপুর বেলা না খেয়ে এসব নিয়ে এসেছি, হাঁফিয়ে উঠেছি। তোমরা তো আমায় ছাড়া কাউকে কাজের জন্য পাও না তাই বললাম। মামু কি বুঝলো কে জানে। সে হেসে বলল ও একটু দুষ্টমি করে মাঝে মাঝে, আপনারা কিছু মনে করবেন না। এমনিতে ছেলে কিন্তু আমাদের লাখে একটা। মাতুল পিতুল উভয় দিকেই একমাত্র ভদ্র ছেলে। মহিলাটি হেসে বলল জানি জানি, গত বছর একবার এসেছিল তো তোমার বাসায়। কেমন আছো উশান? উশান ভাই হেসে বলল ভালো। আপনারা? ভালো। তোমার বোন তো মাশাল্লাহ অনেক সুন্দর। উশান হেসে বলল হ্যাঁ আমার বোন। বোনই তো। আম্মু ফল কেটে নাস্তা সাজিয়ে ট্রেতে রাখল। তোহা আপুকে উদ্দেশ্য করে বলল এগুলো দিয়ে আয় তো। তোহা আপু মাথা দুলালো। আমি শরবত বানানোতে মনোযোগ দিলাম। ভিতরে ভিতরে রাগ লাগছে আমার। এভাবে কে আসে ভাই? মুখে কিছু বললাম না। এখন কিছু বলার থেকে চুপ করে শরবতের উছিলায় রান্নাঘরে থাকাটাই শ্রেয়। উশান পরনের সাদা শার্টের একটা বোতাম খুলে বলল আমি শরবতটা খেয়ে আসি। উশান উঠে দাঁড়াতেই মহিলাটি তার স্বামীকে উদ্দেশ্য করে বলল যাই বলো মেয়ে, কিন্তু আমার ভালো লেগেছে। এখন ওদের মতামত থাকলেই একদিন ছেলেকে নিয়ে এসে আকত করিয়ে যাব। মুহূর্তেই উশানের মুখশ্রী রাগে ভরাট হল। ধাপধুপ পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। তোহা আপু একটা ট্রে নিয়ে বের হলো। উশান ভাইয়া রান্নাঘরে ঢুকতেই আম্মু বলল তুই এই ট্রেটা দিয়ে আয়। এই মুহূর্তে কেন জানি না আমার ভীষণ হাসি পাচ্ছে। আমি মুখ চেপে শরবত নাড়াতে মনোযোগ দিলাম। উশান ভাই গম্ভীর কণ্ঠে বলল মনি তুমি যাও, ওনারা বসে আছে তো তোমার জন্য। আম্মু গদগদ হয়ে বলল আমিই যাই বরং। আম্মু বের হতেই উশান ভাই আমার গাল চেপে বলল ওদের সামনে বসেছিস কোন সাহসে তুই? এরপর গাল ছেড়ে দিয়ে বলল ও মাই গড, ওরা এখান অবধি। আমি ওড়না আঙুলে পেঁচাতে পেঁচাতে বললাম মামু বসিয়েছে। এই মামুকে বলে কপালে দু আঙুল দিয়ে স্লাইড করল উশান ভাই।
এরপর আমার দিকে তাকিয়ে বলল, তোকে জিজ্ঞেস করা হলে তুই বলবি তোর ছেলে পছন্দ না। আমি শরবতের গ্লাসে চামচ চালিয়ে বললাম, কেন এমন বলবো উষান ভাই? বিয়ের বয়স হলে সম্বন্ধ তো আসবেই, তাদের পছন্দ হলে অবশ্যই বিয়ে হবে। এমনিতেও আমার তো বিয়ের বয়স বাকি কথা শেষ কথা হবার আগেই আমার হাত থেকে শরবতের গ্লাস টেনে নিয়ে ছুঁড়ে ফেলল উষান ভাই। আমি চোখ পিটপিট করে উষান ভাইয়ার দিকে তাকালাম। উষান ভাই আমার দিকে ভস্ম করা দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে আসার আগেই রান্নাঘরে ছুটে এলো আম্মু। এ কি রে, গ্লাসটা ভাঙলো কি করে নমু? আমাকে বলতে না দিয়েই উষান ভাই বলল, দেখো না মনি, ও বিয়ে করবে না বলছে। আমি বুঝালাম, বিয়ের বয়স হলে সম্বন্ধ আসে, দেখলেই কি বিয়ে হয়? আমি মনিকে বুঝিয়ে বলবো, তুই বিয়ে করতে চাস না, এভাবে রাগ করছিস কেন? ও আমার কথা শুনল তো না, উল্টো আমার দিকে গ্লাস ছুঁড়ে মেরে বলল, আপনি এখনই আম্মুকে ডেকে বলেন আমি বিয়ে করতে চাই না এখন, আমায় যেন বিয়ে দেওয়ার কথা না বলা হয়। উষান ভাইয়ার কথা শেষ হবার মাথায় আম্মু এগিয়ে এসে আমার গালে চড় বসালো। রেগে বলল, দিন দিন চরম বেয়াদব হয়েছিস তুই। আমি হতভম্ব হয়ে আম্মুর দিকে তাকিয়ে রইলাম। একটা মানুষ কি পরিমাণ মিথ্যার পিএইচডি হলে এত সুন্দর গুছিয়ে মিথ্যে বলে আল্লাহ জানে। আম্মু উষান ভাইয়ার দিকে এগিয়ে গিয়ে বলল, তোর কোথাও লাগেনি তো বাবা? ততক্ষণে রান্নাঘরের সবকিছু টের পেয়েছেন সবাই। মহিলাটি জোরপূর্বক হেসে বলল, মেয়ে বিয়ে করতে চায় না বললেই পারতে নূরজাহান, এভাবে জোর করার তো কিছু নেই। এই বলে মহিলাটি বেরিয়ে গেল। উষান ভাই কপালে আঙুল দিয়ে স্লাইড করে আমার দিকে তাকিয়ে বাঁকা হাসল। রাগে আমার সারা শরীর থরথর করে কাঁপল। কি পেয়েছেটা কি উনি? 11। ওয়াইফাই অন করতেই টুংটাং করে মেসেজের ভিড় জমল ফোনে। আমি মেসেঞ্জারে ঢুকে দেখলাম নবীন বরণে পরা সাদা শাড়ির ছবিগুলো চৈতি আমায় সেন্ড করেছে। আমি টেনে টেনে ছবিগুলো দেখলাম, বেশ সুন্দরী এসেছে ছবিগুলো। হুট করে ইচ্ছে হলো একটা ছবি আপলোড করি। আমি একটা সুন্দর দেখে ছবি ফেসবুকে আপলোড করলাম। এর আগে পিছে কখনো ফেসবুকে ছবি আপলোড করা হয়নি আমার। ছবি আপলোড শেষে ফেসবুক স্ক্রোল করতে লাগলাম। হঠাৎ উষান ভাইয়ার আইডি সামনে এলো। উষান ভাইয়া আমার সাথে অ্যাড নেই। কি মনে করে আইডিটা ঘাঁটলাম আমি। পুরো প্রোফাইল জুড়ে একটা ছবি ব্যতীত কোনো ড্রেস বা কোনো ছবির দ্বিতীয়বার রিপিট দেখতে পেলাম না। ছবিগুলো বেশ স্টাইল করে তোলা, মেয়েদের মনে জায়গা করার জন্য যথেষ্ট। রিপিট করা ছবিটি হলো মনির জন্মদিনের। আমার ছবির ওপর ফুল দিয়ে চেহারা হাইড করা। ছবিটির ক্যাপশনে বড় বড় করে লেখা, ওহে চাঁদ তুমি কবে আমার ঘরে জ্যোৎস্না হয়ে ধরা দিবে। এমন ক্যাপশনে কৌতূহল হলো আমার। উষান ভাই প্রেম করছেন। হঠাৎ কেন জানি বুকের মাঝে মোচড় দিয়ে উঠল। আমি কমেন্ট বক্সে ঢুকলাম। কমেন্ট বক্সে তেমন কারো রিপ্লাই করেননি উনি, শুধু নিজের দু একটা আত্মীয় আর দু একটা ফ্রেন্ড ছাড়া। কত মেয়ে কত ধরনের মন্তব্য করেছে, অথচ সে রিপ্লাই তো দূর রিয়েক্টও দেয়নি। ভেবেই হাসি পেল আমার। হুট করেই একটা কমেন্টে চোখ পড়ল আমার। তনিমা নামের আইডি থেকে কমেন্ট করেছে, তুমি যবে চাইবে তবেই ধরা দিব। উষান ভাই রিপ্লাই করেছে, ও আচ্ছা। রিপ্লাইটা দেখে হুট করেই মন খারাপ হয়ে গেল। এটাই বোধহয় তার গার্লফ্রেন্ড। আমি প্রোফাইল থেকে বের হতে নিতেই টাচ লেগে তার একটা ছবিতে লাইক পড়ে গেল। আমি লাইক তুলে নিলাম। এরপর তার আইডি থেকে বেরিয়ে এলাম। নোটিফিকেশন চেক করে দেখলাম আমার ছবিতে 12 মিনিটে 256টি রিয়েক্ট ও 34টি কমেন্ট। আমি কমেন্ট চেক করলাম, অধিকাংশরই প্রশ্ন, এটা আপনি? কেউ বা নাইস। একজন মন্তব্য করল, তোমার ওই গভীর চাহনিতে ঘায়েল হয়েছি এই আমি। ওগো অপরূপা, এটাই কি তুমি? আমি প্রত্যেকের কমেন্ট পড়লাম, দু একটায় লাইক দিলাম। আর ওই ছেলেটার কমেন্ট পড়ে আমার হাসি পেল। তবুও লাভ রিয়েক্ট দিয়ে বললাম, জি।
আমার রিপ্লাইয়ের কয়েক সেকেন্ডের মাঝেই ভো ভো করে ফোন বেজে উঠল। আমি স্ক্রিনে তাকিয়ে দেখলাম আননোন নম্বর। এত রাতে কে আবার কল দিল ভেবে পেলাম না। কোনো কিছু না ভেবেই কল রিসিভ করলাম। হ্যালো বলতেই ওপাশ থেকে কর্কশ কণ্ঠে বলা হলো, ছবি আপলোড দিয়েছিস কেন তুই? 2 মিনিটের মাথায় ছবি ডিলিট করবি তুই? হুমকি ধমকি যে উশান ভাই দিয়েছে দিব্যি বুঝলাম আমি। এত বছরে তার কণ্ঠ আর তার হুমকি ধমকির সাথে গভীরভাবে পরিচিত আমি। কিন্তু কোনো জবাব না দিয়ে ফোন বন্ধ করে শুয়ে পড়লাম আমি। আমার ফেসবুক, আমার ছবি আমি আপলোড করব, তোর কি বেটা? দুপুরে এক কাহিনী করে কেটে পড়েছে। আর মায়ের ডিটারজেন্ট ছাড়া ধোয়াধুয়ি আমার ওপর দিয়ে গেছে। এখন আবার এই সব শুরু করেছে। ভোরবেলা আড়মোড়া ভাবে ঘুম ভাঙতেই আমার সম্মুখে থাকা সিঙ্গেল সোফাটায় উশান ভাইকে বসে থাকতে দেখলাম আমি। মনের ভুল ভেবে হাই তুলতে তুলতে ওয়াশরুমে ঢুকলাম। পাক্কা 1 ঘন্টা সময় নিয়ে ফ্রেশ হয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালাম। চুল আছড়ে লম্বা কাটাটা দিয়ে চুল বাঁধলাম। এরপর ফোনটা হাতে নিয়ে ওয়াইফাই অন করলাম। এইটুকু সময়ে একবারও সোফার দিকে দ্বিতীয়বার তাকাইনি আমি। কাল রাতে আপলোড দেওয়া ছবিটা ডিলিট করে দিব চিন্তা করলাম। কিন্তু একই, আমি ফেসবুকে ঢুকতে কেন পারছি না? ইমেইল পাসওয়ার্ড দিয়ে বহুবার চেষ্টা করেও সফল হলাম না। হঠাৎ পুরুষালী কণ্ঠে ভেসে আসলো, চেষ্টা করে লাভ নেই, আইডি নষ্ট। আমি চোখ তুলে সম্মুখে তাকালাম। উশান ভাই সত্যিই আমার সম্মুখে বসে আছে। পায়ের ওপর পা তুলে পা নাচাচ্ছেন উনি। আমার শরীর রাগে রি রি করে উঠল। আমি তেতে উঠে বললাম, আইডি নষ্ট মানে কি? এরপর উশান ভাইয়ার দিকে আঙুল উঁচিয়ে এগিয়ে গিয়ে বললাম, আপনি করেছেন এগুলো না। উশান ভাইয়ের ভাবলেশহীন জবাব, আমি কেন করতে যাব? আমি আঙুল উঁচিয়েই বললাম, নয়তো কাল রাতেও আইডি ঠিক ছিল, এখন আপনি নষ্ট হয়ে গেল, আর সেটা আপনার মুখেই শুনছি আমি। উশান ভাই সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে বলল, বাহ, তোর তো দারুণ সাহস বেড়েছে। তুই আমার সামনে আঙুল উঁচিয়ে কথা বলছিস। আমি আমতা আমতা করে আঙুল নামিয়ে নিলাম। উশান ভাই আমার হাত ধরে মুচড়ে পিঠের সাথে লাগিয়ে বলল, কাল রাতে কল কেটেছিস কোন সাহসে? উশান ভাইয়ের এভাবে হাত চেপে ধরায় ব্যথায় চোখের কোণে জল জমল। উশান ভাই সেদিকে খেয়াল না দিয়েই বলল, ছবি আপলোড কেন করেছিস? নিজেকে দেখাতে খুব ভালো লাগে বুঝি? ফাহাদকে? আর ফোন বন্ধ করেছিস কেন? ফাহাদকে নম্বর দিয়েছিলি? উশান ভাইয়ের কোনো কথাই বোধগম্য হলো না আমার। আমার চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। উশান ভাই হাত ছেড়ে চেঁচিয়ে বলে উঠল, উত্তর দিচ্ছিস না কেন ড্যামিট? উশান ভাইয়ের ধমকে কেঁপে উঠলাম আমি। সেই সাথে বাড়ল কান্নার গতি। উশান ভাইয়ার চিৎকারে উপরে চলে এসেছে আম্মু আর তোহা আপু। তোহা আপু ছুটে এসে আমার জড়িয়ে ধরে বলল, কি হয়েছে নমু? আম্মু উশান ভাইয়ার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে উশান? ও কি কিছু করেছে? উশান ভাই দাঁতে দাঁত পিষে বলল, তেমন কিছু না মনি। ফেসবুকে নিজের ছবি আপলোড করেছিল, তাতে ছেলেরা বাজে মন্তব্য করছে দেখে আমি কল করে ওকে বলেছিলাম ছবিটা ডিলিট কর। আমার বোন তুই সবাই জানে, মনি আঙ্কেলেরও মান সম্মান আছে। রাস্তায় চলতে গেলে যদি আমাদের ধরে নালিশ করে, তখন কেমন বিচ্ছিরি হবে বলতো? আমার কথার জবাবে ও কি করছে জানো? আমার কল কেটে ফোন বন্ধ করে রেখেছে। তাই ওকে ঝাড়ি দিলাম। বড় ভাই হিসেবে তো এতটুকু করতেই পারি, তাই না মনি? নূরজাহান বেগম উশানের কাঁধে হাত রেখে বলল, আলবাত পারিস। উশান ভাইয়ের এমন ঝুড়িভরা মিথ্যে শুনে আমার কান্নার গতি আরো বাড়ল। আম্মু আমার হাত থেকে ফোন ছিনিয়ে নিয়ে বলল, আজকে থেকে তোর ফোন চালানো বন্ধ। যেই ফোনে আমার বোনের ছেলের কল রিসিভ হয় না সেই ফোন তোকে চালাতে হবে না। ওকে দেখে কিছু শিখ। কত ভাবে তোকে নিয়ে, আমাদের নিয়ে।
আম্মুর এহেন কথায় উষান ভাই আমার দিকে তাকিয়ে বাঁকা হাসল। আমার মেজাজ বিগড়াল। হাতের সামনে ইট পেলে ওনার মাথায় বাড়ি বসাতাম নির্ঘাত। এর আসল রূপ যদি আম্মু দেখত তবে প্রশংসার নামক শব্দ আকাশে উড়ে যেত। তোহা আপু বলল, সেই উষান। আমরাও তো বোন। ফেসবুকে ছবি আপলোড করি, অনেক মন্তব্য আসে, কিন্তু আমাদের নিয়ে ভাবে এমন একটা ভাই নাই। বড়ই আফসোস। তোহার এহেন কথায় কেসে উঠল উষান। নূরজাহানকে নিয়ে রুম ছেড়ে বের হতে হতে বলল, মনি চলো তো, আজ না ভীষণ বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। এই বলে পিছু ফিরে তোহার দিকে চোখ গরম করে তাকালো। তোহা মিটমিটিয়ে হাসল। আম্মু আর উষান ভাই যেতেই আমি ফ্লোরে হাত পা ছড়িয়ে বসে কেঁদে ফেললাম। তোহা আপু পাশে বসে বলল, কাঁদছিস কেন বোকা? আমি চাঁচুকে বলে ফোন এনে দিব। আমি কেঁদে বললাম, উষান ভাই সবসময় এমন করে আপু। উনি মোটেই এগুলো বলেনি। বলেছে কেবল ছবি আপলোড দিয়েছিস কোন সাহসে? 2 মিনিটে ডিলিট কর। তোহা আপু আমায় আকরে বলল, জানি তো, বাদ দে, আর কখনো আপলোড করিস না ছবি। কেন করব না? ওনার কথায় আরো বেশি করে করব। তোহা আপু হেসে বলল, আচ্ছা করিস। এখন নিচে চল, মনি বিরিয়ানি করবে। করুক, আমি যাব না। ওনার আদরের বোনের ছেলেকে বিরিয়ানি করে খাওয়াক, আমি মোটেও খাব না। আমার কথায় তোহা আপু আমার গাল টেনে বলল, বুঝিস কিন্তু, বিরিয়ানি কিন্তু তোর পছন্দের। আমি নাক টেনে বললাম, যতই পছন্দের হোক, খাবো না আমি। রান্নাঘরে চুপি চুপি পা টিপে হাঁটছি আমি। বিরিয়ানির গন্ধে মৌ মৌ করছে পুরো ঘর। খাবার সময় অনেকবার ডেকেছে সবাই, কিন্তু ইচ্ছে করেই খাইনি আমি। কিন্তু এখন অলরেডি 12টা বেজে গিয়েছে। খিদেও পেটে ইঁদুর দৌড়াদৌড়ি করছে। নিজের সব ইগো ঠেলে রান্নাঘরে এসেছি আমি। তোহা আপুকে আসার সময় দেখলাম গোসলে গিয়েছে। আম্মু ঘুমাচ্ছে। আজ শুক্রবার হওয়াতে আব্বুও দ্রুত গোসলে গিয়েছে। জুমার দিনের নামাজ বলে কথা। সবাই মোটামুটি ব্যস্ত। উষান ভাই আছে না গেছে জানি না। আমি সারা রান্না ঘরে পাতিল খুঁজলাম, কিন্তু কোথাও বিরিয়ানি নেই, ফ্রিজেও নেই। এমনকি এই মুহূর্তে আমার ভীষণ কান্না এলো। আমায় ফেলে সবাই সত্যি খেয়ে নিয়েছে। নিয়েছে তো নিয়েছে, আমার জন্য রাখেওনি। টলটলে চোখে ধাপধুপ পা ফেলে রান্নাঘর থেকে বের হলাম আমি। ড্রয়িং রুমের সোফায় বসেই উষান ভাই টিভির একটার পর একটা চ্যানেল পাল্টাচ্ছিলেন। আমায় দেখেই বলল, কি রে ছকিনার মা, এভাবে ফ্যাচ ফ্যাচ করছিস কেন? আমার ইচ্ছে হলো দৌড়ে গিয়ে উষান ভাইয়ের গলা টিপে ধরি। এই লোকের জন্যই আজ আমার ভাগের বিরিয়ানি বিসর্জন দিতে হলো। আমি আরো 2 পা এগিয়ে গিয়ে বললাম, আপনি আস্ত একটা স্বার্থপর, সেই সাথে বেয়াদব উষান ভাই। আমার কথায় ভ্রু কুঁচকে তাকালেন উনি। রিমোট দিয়ে টিভি অফ করে দাঁড়িয়ে বললেন, কি বললি? আমি পিছু সরে বললাম, যা বলেছি একদম ঠিক বলেছি। আমায় ফেলে এভাবে সব বিরিয়ানি খেতে পারলেন আপনারা? উষান ভাই হাসলেন, এরপর হাত টেনে ডাইনিং এ নিয়ে ঢাকনা উঠিয়ে বলল, আমি স্বার্থপর? গামলা ভর্তি বিরিয়ানির দেখে জিভ কাটলাম আমি। জোরপূর্বক হেসে 1 প্লেট বিরিয়ানি নিয়ে বসে পড়লাম আমি। উষান ভাই মনোযোগ দিয়ে আমার খাওয়া দেখল। খাওয়া শেষ হতেই প্লেট নিয়ে ধুতে চলে গেলাম আমি। উষান ভাইও আমার পিছু রান্নাঘরে এলো। আমি পাত্তা না দিয়ে প্লেট ধুতে লাগলাম। প্লেট ধোয়া শেষ হতেই পিছু ঘুরতেই উষান ভাই এক হাত দেওয়ালে এক হাত জিঙ্কের সাথে রেখে বলল, আমি বেয়াদব। আমি চোখ বড় বড় করে তাকালাম। শরীর কেমন জমে বরফ হচ্ছে। হৃৎপিণ্ড দ্রুত বিট করে চলছে। নিউরনে ছড়াচ্ছে শীতলতার আবেশ। আমি উষান ভাইয়ের দিক থেকে ফের উল্টো ঘুরে জিঙ্কের ওপর প্লেট রেখে বললাম, নোনা নানা, আপনি কেন বেয়াদব হবেন? বেয়াদব তো আমি। হে হে। আমি। হঠাৎ মনে হলো আমার ঘাড়ে গরম নিঃশ্বাস পড়ছে। আমি 2 হাতে কামিজ আঁকড়ে ধরলাম।
উষান ভাই কি আমায় চুমু খাবে? আমার ভাবনাকে ভুল প্রমাণ করে উষান ভাই ঘাড়ে ওপর পড়ে থাকা চুলগুলো ফুটিয়ে সরিয়ে দিয়ে বলল, সঠিক উত্তর। পরের বার বেয়াদব বললে বেয়াদব কাকে বলে কত প্রকার কি কি উদাহরণ সহ বুঝিয়ে দিব। এই বলে হনহন করে বেরিয়ে গেল। এতক্ষণ শক্ত করে ধরে রাখা নিঃশ্বাসটা জোরেই ফেললাম আমি। কি ভয়টাই না লাগছিল আমার। রুহু বের হবার জোগাড়। উনি যদি চুমু খেত। পরক্ষণেই নিজের মাথায় চাটি মেরে বললাম, ওনার তো গার্লফ্রেন্ড আছে, আমায় কেন চুমু খাবে? এসব ভাবতে ভাবতেই আবারও মন খারাপ হলো আমার। আমি প্লেটটা কিচেন র্যাকের ওপর রেখে রান্নাঘর থেকে বের হলাম। তোহা আপু এসে বলল, উষান ভাই মাত্রই চলে গেছে মনে হয়, মেইন দরজাটা লাগিয়ে দে তো নমু। এই বলে ওভাবেই উল্টো ঘুরে নিজের রুমে ছুটল তোহা আপু। আমি গুটি গুটি পা ফেলে দরজার সামনে দাঁড়িয়ে দরজা লাগালাম। সন্ধেবেলা তোহা আপুর রুমে মন খারাপ করে বসে আছি আমি। আমার ফোন সেই যে আম্মু বাজেয়াপ্ত করেছে আর কোনোমতেই দিচ্ছে না। ইচ্ছে করছে হাত পা ছড়িয়ে কাঁদি। আম্মুকেও কিছু বলতে পারছি না। তোহা আপু নিজের ফোন আমার হাতে দিয়ে বিকেলে তোলা শুকনো জামা কাপড়গুলো ভাঁজ করে ওয়ার্ড্রবে রাখছে। আমি বেহুদাই তোহা আপুর ফোন ঘাঁটলাম কিছুক্ষণ, কিন্তু অন্যের ফোনে কি বা দেখব? দেখার মাঝেও তো সীমাবদ্ধতা রাখতে হয়। আমি মন খারাপ করে বাইরে তাকালাম। কি মসৃণ আকাশ! একথালা চাঁদ উঠেছে। চাঁদের এই নমনীয় সৌন্দর্যতা ফুটিয়ে বিশ্লেষণ করার ক্ষমতা আমার নেই। তোহা আপু জামা ভাঁজ করার ফাঁকে ফাঁকে নানা ধরনের কথা বলছে, যেই দিকে আমার বিন্দু পরিমাণ খেয়াল নেই। আমি কেবল আপু কখন আম্মুর থেকে ফোন এনে দিবে সেই আশায় তাকিয়ে আছি। ফের তোহা আপুর ফোন তুললাম আমি। যতক্ষণ পর্যন্ত না নিজের ফোন হাতে পাচ্ছি এটাই ভরসা। তোহা আপু কাপড় ভাঁজ করতে করতে বলল, নমু আয়াত আপুর ডেলিভারির ডেট দিয়েছে আগামী সপ্তাহে। আমি মুখ তুলে তোহা আপুর দিকে তাকিয়ে বললাম, ছোট কাকিয়ার সাথে দেখা হয়েছিল নাকি? হ্যাঁ, ওই দিন ঘুরতে বেরিয়েছিলাম না আমরা, তখন বলেছিল। ওহ, ডেলিভারির দিন সবাই যাব কিন্তু। হ্যাঁ, আচ্ছা। আমি আবারও ফোনে মুখ গুজলাম। নিউজ ফিডে উষান ভাইয়ার পোস্ট দেখেই থমকালাম আমি। তোহা আপু ও উষান ভাইয়া সেম ব্যাচের, একই ভার্সিটিতে একই সাবজেক্টে পড়ত। তোহা আপু আপাতত মাস্টার্স করছে অন্য ভার্সিটি থেকে। আগে একসাথে পড়তো, সেই সূত্রে ফেসবুকে অ্যাড আছে হয়তো। উষান ভাইয়া নদীর পাশে দাঁড়িয়ে ছবি তুলেছে। সাদা শার্ট সাথে কালো প্যান্ট, সেই সাথে চোখে কালো রঙের সানগ্লাস। এই রূপেই কি সাবলীল লাগছে তাকে। ছবির সাথে ক্যাপশনে ঝুলানো প্রেমময় বাক্য। প্রেমিকের সাথে অর্থনীতি, রাজনীতি, সমাজতন্ত্র, প্রজাতন্ত্র, গণতন্ত্র, মার্ক্সবাদ, নারীবাদ, শিক্ষা, শিল্প, সাহিত্য, বাণিজ্য, ঈশ্বরবাদ, মহাকাশ, সৌরজগৎ, প্রোগ্রামিং, ধর্ম, অধর্ম, আস্তিক্যবাদ, নাস্তিক্যবাদ, স্বাস্থ্য সচেতনতা, জলবায়ুর পরিবর্তন ইত্যাদি বিষয় নিয়ে মন খুলে কথা বলা না গেলে প্রেম করার দরকার নেই। শুধু আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো, তিনবেলা নিয়ম করে শোনবার জন্য আর বলবার জন্য প্রেম করা মানে সময়ের অপচয়। পৃথিবীতে ভালোবাসার জন্য বহু মানুষ থাকে, মনোযোগ দিয়ে কথা শোনবার মানুষ পাওয়া কঠিন। সংগ্রহীত। উষান ভাইয়ার ক্যাপশন পড়ে মনের কোণে কেমন ঠেকলো আমার। উনি কি সত্যিই প্রেম করেন? আমি লাইক বাটন ট্যাপ করে লাভ রিয়েক্ট দিলাম। পোস্টটিতে লাভ রিয়েক্ট দিলেও আসলেই কি আমার ভালো লাগছে জানি না। তোহা আপুকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, আপু আম্মুর থেকে ফোন এনে দিবে না? তোহা আপু আমতা আমতা করে বলল, নমুরে, আমার না কাজ আছে। কাকিয়া তখন বলেছিল দারুণ মাথা ধরেছে, আমি যাই শরবত বানিয়ে দেই। আমি তোহা আপুকে থামিয়ে অভিমানী কণ্ঠে বললাম, এনে দিতে পারবে না বললেই হতো। তোহা আপু এগিয়ে এসে আমার হাত ধরে বলল, নমুরে দিতাম তো এনে, কিন্তু উষান ভাই খাবার টেবিলে থ্রেড দিয়ে গেছে, বলেছে সে না বলা অবধি তোকে যেন ফোন না দেওয়া হয়। তোহা আপুর এহেন কথায় আমার রাগ সপ্ত আসমান ছুল।
হাতের ফোনটা খাটে ফেলে ধাপধুপ করে নিজের রুমে গেলাম আমি। পেয়েছেনটা কি উনি? 12। গলায় কালো রঙের ওড়নাটা পেঁচিয়ে উষান ভাইয়াদের বাড়িতে চলেছি আমি। পেয়েছেটা কি উনি? আজ 4 দিন পর্যন্ত হাতে ফোন পাইনি আমি। তার ওপর 3 দিন পর আজ ভার্সিটি গিয়ে শুনেছি ভোর নামের ছেলেটাকে থ্রেট দিয়েছে কেউ। ছেলেটা হাঁটু কেঁপে কথার মাথায় ভাবি ভাবি বলে বলে মাথা খেয়ে নিয়েছে আমার। আমি বিরক্ত হয়েও কুল পাইনি। আঙুল উঁচিয়ে টি শার্টের কলার ধরে বলেছি, কোন ভাইয়ের উছিলায় ভাবি ডেকেছেন আপনি? না বললে আপনার ভাইয়ের চেলারা তো থ্রেট দিয়েছে আমি ডিরেক্ট খুন করব। ছেলেটি কি বুঝলো জানি না, আমার সামনে হাতজোড় করে বলল, ভাবি বিশ্বাস করুন আমি জানলে ঠিক বলতাম। কিন্তু ছেলেগুলো বলল হিরোকে কল দে, হিরোকে কল দে। ওই মুহূর্তে আমার মাথায় উষান ভাইয়ার নামই মস্তিষ্কে এলো। সেদিন ভার্সিটিতে উষান ভাইয়ার বন্ধুদের শুনেছিলাম উষান ভাইয়াকে হিরো বলে ডাকতে। এই কাজ যদি সত্যিই উনি করেন না আজ দফরফা হয়ে যাবে। রুম ছেড়ে দরজার সামনে দাঁড়াতেই আম্মুর দেখা মিলল। হাতে শুকনো মরিচের ঝুড়ি, দুপুরে রোদে শুকাতে দিয়েছিল হয়তো। আম্মু ঝুড়িটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, এগুলো বক্সে রেখে দে তো নমু, কাল আবার শুকাতে দিব। বক্সে রাখলে টাটকা থাকবে। আমার ইচ্ছে হলো মরিচের ঝুড়ি শুদ্ধ ছুঁড়ে ফেলতে, কিন্তু আম্মুর সামনে এই সাহস ইহ জিন্দেগিতে আমার হবে না। ভদ্র মেয়ের মতো রান্নাঘরে ঢুকে মরিচগুলো বক্সে ভর্তি করলাম। ড্রয়িং রুম অবধি যেতেই আব্বু ডেকে বলল, মামনি দেখো তো আমার গোঁফ কাটা ঠিক হয়েছে কিনা। এই মুহূর্তে আমার রাগ আরো বাড়ল। আব্বুর দিকে তাকিয়ে দেখলা একদিকের গোঁফ বড়, অন্য দিকেরটা ছোট। কিন্তু তা আর আব্বুকে বললাম না। বললে যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে ততক্ষণ অবধি দাঁড় করিয়ে রাখবে। আমি ভেটকি মার্কা হাসি দিয়ে বললাম, সেই লাগছে আব্বু। আব্বু আম্মুর দিকে তাকিয়ে বেশ ভাব নিল। আম্মু মুখ টিপে হেসে বলল, চোর লাগছে তোমায়, মেয়ের কথা বিশ্বাস করো না। আব্বু ভরাট গলায় বলল, আমার মামনি যখন বলেছে সুন্দর লাগছে তখন পুরো পৃথিবী খারাপ লাগছে বললেও আমি মানি না। আমার প্রতি আব্বুর এই অতিরিক্ত আত্মবিশ্বাসে আমার বুক ফেটে কান্না এলো। কিন্তু এই মুহূর্ত শোক প্রকাশের নয়। এই মুহূর্তে উষান ভাইয়ার ওপর রাগ না ঝাড়লে সব রাগ পানি হয়ে যাবে পড়ে। তাই আমি গলা খাকরি দিয়ে বললাম, আম্মু আমি মনিদের বাসায় যাচ্ছি। আম্মু চোখ তুলে তাকিয়ে বলল, একটু পর তো সন্ধ্যায় হয়ে যাবে। এখন যাবি? হ্যাঁ এখন যাব। আসবি কি করে? আমার বলতে ইচ্ছে হলো তোমার বোনের ছেলের কোলে চেপে আসব, কিন্তু মুখ ফুটে বললাম, তোমার ছোট জায়ের ছেলেকে নিতে যেতে বলিও। আম্মু সোফার ওপর থেকে জামা কাপড় নিতে নিতে বলল, উষানকে বলে দিব দিয়ে যেতে। আমি কিছু বললাম না। ধাপধুপ পায়ে বাসা থেকে বের হলাম। যত কথা বাড়াবো ততই কথা বাড়বে। অনবরত কলিং বেলের শব্দে হাতের কাজ ফেলে দরজার দিকে ছুটলেন উষানের মা। ওড়না টেনে মাথায় দিয়ে বলল, পাশের বাসার বাচ্চাটা এত দুষ্ট, সুযোগ পেলেই কলিং বেল চেপে মানুষকে বিব্রত করে। এই কারণে দোষটা অবশ্য তিনি নিজের স্বামীকেই দেন। আসার বা যাওয়ার কোনো সময়ই গেটে তালা দিয়ে আসেন না তার স্বামী। গেটে তালা দিলে বাচ্চারা বাইরে থেকে কলিং বেল চাপতে পারত না। একা একা বকবক করতে করতে দরজা খুলতেই নম্রতাকে দেখে হাসি ফুটল মুখে। নমু, একা এসেছিস? আমি ভিতরে যেতে যেতে বললাম, হু। বাসায় সবাই কেমন আছে? ভালো। মনি তোমার ছেলে কই? উষান তো ওর রুমে আছে, দুপুরে খেয়ে আর বের হয়নি। আমি উপরে যেতে যেতে বললাম, আচ্ছা। কেন রে, কিছু হয়েছে? তোকে কিছু বলেছে ও? আমি পিছু ঘুরে বললাম, তোমার সাথে উপর থেকে এসে কথা বলবো। এখন বললে রাগ কমে যাবে। আমার কথার মানে যে মনির বোধগম্য হয়নি বেশ বুঝলাম, কিন্তু এসবে পাত্তা দেওয়ার সময় নেই। ধাপধুপ সিঁড়ি বেয়ে নিজেকে এক প্রকার বাঘিনী রূপে পরিণত করে উষান ভাইয়ার রুমে ঢুকলাম। আজকের সব কিছু রাগ একবারে ঝাড়বো আমি। রুমে ঢুকেই দেখলাম উষান ভাই পিঠ উপরে বুক নিচে দিয়ে ঘুমিয়ে আছে।
মুখটা দরজার দিকেই ঘুরানো, গায়ে ফ্যাকাশে মিষ্টি রঙের টি শার্ট। মুহূর্তেই আমার হাওয়া ফুসস। এই বেচারা তো ঘুমিয়ে আছে, তবে কি করে রাগ ঝাড়বো আমি? দাঁত দিয়ে নখ কেটে সারা রুমে পায়চারি করে চললাম আমি। একবার উকি দিয়ে দেখলাম গভীর ঘুমে আচ্ছন্ন তিনি। খাটের পাশের টেবিলের ওপর ঢাকা গ্লাসে পানি দেখে ইচ্ছে হলো ঘুমন্ত উষান ভাইয়ার মুখে ঢেলে দেই। গ্লাস হাতে নিতেই উষান ভাই বলে উঠল, কি রে ছকিনার মা, এই ভর সন্ধ্যায় আমার রুমে কি করছিস? উষান ভাইয়ার কণ্ঠস্বর কানে যেতেই ভয়ে লাফিয়ে উঠলাম আমি। টেবিলে গ্লাস রেখেই গলার থেকে জামাটা ফাঁকা করে বুকে একদলা থুথু ছিটালাম। উষান ভাই উঠে বসে আমার দিকে ভ্রু কুঁচকে তাকালো। পরক্ষণেই বলল, এই শাকচুন্নি যা তো আমার জন্য এক মগ কফি করে আনো তো। আমি ফ্রেশ হয়ে আসি। আমার দমে যাওয়া রাগ ধাই ধাই করে মাথায় চেপে বসল। আমায় শাকচুন্নি বলল। আমি তেরে গিয়ে উষান ভাইয়ার পথ আটকে নিজের কোমরে হাত রেখে বললাম, আমি মোটেই আপনার বাসায় কফি বানাতে আসিনি। আপনি ভোরকে থ্রেড দিয়েছেন কেন? উষান ভাই ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। আমার দিকে মাথাটা কিঞ্চিত নুইয়ে বলল, ভোরকে? আমি আকাশ থেকে পড়লাম। এই ছেলে থ্রেড দিয়ে এসে এখন পাল্টি খাচ্ছে। আমি আঙুল উঁচিয়ে বললাম, একদম অভিনয় করবেন না। আমায় প্রপোজ করেছে বলে আপনি আপনার চেলাপালাদের দিয়ে ওকে থ্রেড দিয়েছেন। উষান ভাই 3/4 পকেটে হাত দিয়ে আমার দিকে এগিয়ে আসতে আসতে বলল, তোর সাহস দেখে আমি হতবাক। কতদিন চর খাস না বলতো? উষান ভাইয়ার এগিয়ে আসা দেখে আমার সব রাগ উড়ে গেল। চোখে এসে ভর করল একরাশ ভয়। এই লোকের সামনে আসলেই আমার সব গোছানো কথা এলোমেলো হয়ে যায়। আমি শুকনো ঢোক গিললাম। আঙুল নামিয়ে বললাম, ভোভর ববলেছে, ওই ছেলেগুলো ববলেছিল হিরোকে কল দে। উষান ভাই থমকে দাঁড়ালো। চোখ ছোট ছোট করে বলল, আমি হিরো? আমি সোজা হয়ে দাঁড়িয়ে বললাম, আলবাত হিরো। উষান ভাইয়ার চোখে চোখ পড়তেই মিনমিন করে বললাম, না মানে আপনার বন্ধুরা তো আপনাকে হিরো বলে ডাকে। তো? আমি উষান ভাইয়ার চোখে চোখ রেখে বললাম, তো? উষান ভাই আমার দিকে এগিয়ে এসে বলল, হ্যাঁ তো। আমি নজর সরিয়ে ফ্লোরে চোখ রাখলাম। উষান ভাই আমায় ঠেলে ওয়াশরুমে যেতে যেতে বলল, তোর ভোর ফোর নিয়ে আমার মোটেই মাথা ব্যথা নেই। আর না তোর কোনো বিষয়ে আমার ইন্টারেস্টই আছে। সে তোকে প্রেম নিবেদন করুক, বিয়ে করুক, যা ইচ্ছে তাই করুক। এই মুহূর্তে আমার মাথা ব্যথা হলো কফি নিয়ে। ওয়াশরুম থেকে বের হবার আগে কফি নিয়ে আমার সামনে হাজির হবি, নয়তো এক চরে চেহারার মানচিত্র বদলে দিব। আমি হা হয়ে তাকিয়ে রইলাম। উষান ভাইয়ার আমার প্রতি ইন্টারেস্টই নেই, এভাবে মুখের ওপর বলে দিল। সে থ্রেড না দিলে কে দিল? ভেবেই মন খারাপ হলো আমার। আমি গুটি গুটি পায়ে উষান ভাইয়ার রুম ছেড়ে বের হলাম। 13। সোফায় বসে মনির সাথে গল্প করছি আমি। সব মন খারাপ সবাইকে বুঝতে দিতে নেই। কিছু মন খারাপ নিজের হয়, একান্ত ব্যক্তিগত আমার। উষান ভাই আমার সম্মুখের সিঙ্গেল সোফাটায় আয়েশ করে বসে কফি খাচ্ছে আর ফোন দেখছে। আমি আর চোখে একবার চাইলাম। মনিকে উদ্দেশ্য করে বললাম, মনি, তোমার কাছে একটা বিচার আছে। মনি আমার দিকে তাকিয়ে বলল, কি বিচার? আমি গলা খাকরি দিয়ে বললাম, উষান ভাইয়ের কুবুদ্ধিতে আম্মু আমার ফোন বাজেয়াপ্ত করেছে। ওটা উদ্ধার করে দিতে বলো, নয়তো ভালো হবে না একদম। উষান ভাই কফি মগ রেখে ভ্রু কুঁচকে তাকালো। উঠে দাঁড়িয়ে প্যান্টের পকেটে হাত গুজে বলল, আমি কুবুদ্ধি দিয়েছি। আমি মনির দিকে তাকিয়ে বললাম, মনি দেখো তোমার সামনে কেমন করে কথা বলছে। মনি উষান ভাইকে শাসিয়ে বলল, উষান তুই মেয়েটাকে সব সময় জ্বালাস কেন? উষান ভাই আকাশ থেকে পড়া ভাব নিয়ে বলল, আম্মু লাইক সিরিয়ালি তুমি ওর এসব ফালতু কথা বিশ্বাস করছো? আমি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বললাম, আমি ফালতু কথা বলি? অবশ্যই ফালতু কথা বলিস। অবশ্য তুই মেয়েটাই ফালতু। আমি কাদো কাদো স্বরে মনিকে উদ্দেশ্য করে বললাম, দেখো মনি, তোমার ছেলে আমাকে ফালতু মেয়ে বলেছে। থাকবো না আমি। এই বলে ওড়নাটা ভালো করে টেনেটুনে গলায় পেঁচিয়ে হাঁটা দিলাম।
মণি উষান ভাইকে বকা দিতে দিতে আমায় থামতে বলল। আমি থামলাম না। উষান ভাই বাজখাই ধমক দিয়ে বলল, মারবো এক চড় বেয়াদব। আমার বাসায় এসে আমায় এভাবে ফাঁসিয়ে দিয়ে চলে যাচ্ছিস? তুই তো ঘসেটি বেগমের চেয়েও ষড়যন্ত্রী মহিলা। আমি মহিলা? উষান ভাই আমায় মহিলা বলল? তাও ষড়যন্ত্রী মহিলা? আমি রাগে গজগজ করতে হাঁটা দিলাম। মণি বারবার চেঁচিয়ে যেতে বারণ করছে, কিন্তু আমার শরীরে এত রাগ লেগেছে যে আমি ধাপধুপ পায়ে হেঁটে চলেছি। বাসা ছেড়ে বেরিয়ে কিছু দূর পৌঁছাতেই লক্ষ্য করলাম চারদিকে অন্ধকার নেমে আসছে। রাস্তাটা খুব একটা ভালো নয়। তার ওপর সব ভুতুড়ে চিন্তা মাথায় আসছে। এই মুহূর্তে নিজের ওপর নিজের রাগ হলো। কি দরকার ছিল উষান ভাইয়ার সাথে কথা বলার, তর্ক করার? সে তো আজীবনই এরকম। আমার পায়ের গতি কমল। দূরেই কিছু ছেলেপেলে দেখা যাচ্ছে, যদিও সেভাবে স্পষ্ট নয়, কিন্তু এই টাইমে সবসময় ছেলেগুলো থাকে বলে অনুমান করে নিলাম তারাই আছে। দুপা এগোতেই পিছন থেকে পুরুষালী কণ্ঠে ভেসে এলো, নমু, জেদ করবি না, বাসায় চল। উষান ভাইয়ার কণ্ঠ কানে যেতেই আমি হাঁটার গতি বাড়ালাম। কিছু দূর যেতেই হাতে টান পড়ল। আমি চোখ তুলে তাকালাম। উষান ভাই হাত ধরে তাদের বাসার দিকে নিয়ে যেতে লাগলো আমায়। আমি হাত ছাড়িয়ে নিলাম। উষান ভাই ভরাট গলায় বলল, ওড়না ঠিক করে পর। আমি পড়লাম না, উল্টো বুকের ওড়নাটা টেনে গলায় ঝুলিয়ে দিলাম। উষান ভাই থেমে গেলেন। আমার দিকে না তাকিয়েই ফের গম্ভীর কণ্ঠে বলল, ওড়না ঠিক করে পর। আমি জেদ দেখিয়ে বললাম, পরব না। আপনার কি? আপনার তো আমার প্রতি ইন্টারেস্ট নেই। তাহলে আমি ওড়না পরি কি না পরি তাতে আপনার কি? আমার কথা শেষ হবার মাথায় উষান ভাই গলা থেকে ওড়নাটা টেনে নিয়ে ছুঁড়ে ড্রেনে ফেলে দিল। আমি হতবাক হয়ে উষান ভাইয়ার দিকে তাকিয়ে রইলাম। উষান ভাই এতক্ষণ আমার দিকে তাকিয়ে ছিল না, তাই ওভাবে ওড়নাটা জিদ করে পড়েছিলাম। তাছাড়া সন্ধ্যা হওয়ায় রাস্তায় কোনো লোকজনও নেই, আর না সেভাবে কিছু বোঝা যায়। কিন্তু উষান ভাই যে এমন কিছু করবে তা আমি কল্পনাও করিনি। ওড়নাবিহীন কখনোই চলা হয়নি আমার, সেক্ষেত্রে দারুণ লজ্জা পেলাম আমি। চোখ তুলে উষান ভাইয়ার দিকে তাকাতে পারলাম না। কোমর অবধি যাওয়া চুলগুলো খুলে সামনে এনে নিজেকে ঢাকার চেষ্টা করলাম। মনের মাঝে কেমন ভয় কাজ করছে, বুকটা দুরু কাঁপছে। উষান ভাই ওড়না ফেলেই এগিয়ে গিয়েছে। আমি ভয়ে ভয়ে উষান ভাইদের বাসায় পৌঁছালাম। উষান ভাই দরজার সামনেই দাঁড়িয়ে ফোনে মনোযোগ দিয়েছে। ততক্ষণে আমার কি লজ্জা! পৃথিবীর সব লজ্জা গোগ্রাসে গিলেছে আমায়। নিজেকে নিজে জঘন্যতম গালি দিলাম। কি দরকার ছিল এই ছেলেকে রাগিয়ে দেওয়ার? রাগিয়ে দিলেই তো এমন অঘটন ঘটান তিনি। মণি এসে দরজা খুলতেই উষান ভাই ফোন দেখতে দেখতে ভিতরে চলে গেল। আমায় দূরে দাঁড়িয়ে থাকতে দেখে মণি বলল, একই ওখানে দাঁড়িয়ে আছিস কেন নমু? ভিতরে আয় মা, রাগ করিস না। আমার দিকে এগিয়ে এসে বলল, জানিস তো ও একটু এমন স্বভাবের, আয় ভিতরে আয়। আমি গুটি গুটি পায়ে ভিতরে ঢুকলাম। মণি দরজা লাগাতে লাগাতে বলল, নুডলস রান্না করেছি, বড় বড় চিংড়ি দিয়ে। তোর আম্মুকেও বলে দিয়েছি আজ আমার কাছে থাকবি। আমি কিছু বললাম না। উষান ভাই সোফায় বসে আছে। মণি আমায় গুটিসুটি হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, ওখানে কি করছিস? আয় আমার সাথে। আমি মণির পিছু পিছু গেলাম। ভাঁজ করা শাড়িগুলো একটা একটা করে বের করে চলছে মণি। জন্মদিনে আঙ্কেল তাকে একটা শাড়ি দিয়েছে, সেটাই আমায় দেখানোর জন্য বের করেছে। আমি মণির শাড়িগুলো দেখে চলেছি। শাড়িগুলো বেশ সুন্দর। অবশেষে মণি কাঙ্ক্ষিত শাড়িটা পেল। শাড়িটা কালো রঙের। আমি দেখে বললাম, বাহ মণি, আঙ্কেলের পছন্দ তো দারুণ। আঙ্কেল রকিং চেয়ারে বসে পত্রিকা পড়তেছিলেন। আমার কথা শুনে চশমা জাগিয়ে বলল, দেখো দেখো, দেখে শিখো। আমাদের নমু ভালো জিনিসের কদর বুঝে। তোমার তো ভালো লাগে না? আঙ্কেলের কথায় মণি ভেঙচি কাটল।
আমি দুজনের কর্মকাণ্ডে হাসলাম। আঙ্কেল পত্রিকা হাতে রুম থেকে বেরিয়ে গেলেন। মণি শাড়িটা আমার গায়ে ধরে বলল, বাহ নমু, তোর শরীরে তো শাড়িটা দারুণ মানিয়েছে, আয় পরিয়ে দেই। আমি না না করলাম কয়েকবার। মণি শুনল না, আমায় টেনে বলল, তুই তো আমার মেয়ে, মায়ের এতটুকু আবদার রাখবি না? মণি রেহেনো আবদারে হেসে ফেললাম আমি। মণিকে জড়িয়ে বললাম, বেশ পরিয়ে দাও, কিন্তু একটু পর কিন্তু খুলে ফেলব। মণি হাসল। আমি মণির দিকে তাকিয়ে রইলাম। মণির গালে একটা বড় তিল, ফর্সা রঙে কালো তিলটা যেন নজর টিকা। মণি শাড়িটা পরিয়ে থামল, কুচি ঠিক করে দিতে দিতে বলল, মাশাল্লাহ, নজর না লাগুক। মণির কথা শেষ হতে না হতেই রুমে হাজির হলো উষান ভাই, তার মনোযোগ সম্পূর্ণ ফোনে। উষান ভাই ফিনফিনে গলায় বলল, আম্মু কফি বানিয়ে দাও তো। মণি আমায় ঘুরিয়ে বলল, দেখ তো উষান, ওকে কেমনে লাগছে? শাড়িতে সুন্দর লাগছে না? নিজের মায়ের কথায় চোখ তুলে সম্মুখে তাকায় উষান। মুহূর্তেই চোখ থমকায় তার। এটা কি নম্রতা, নাকি রূপকথার রাজ্যের কোনো পরী? হাতের ফোন খানা পড়ে যেতে নিলেই কোনোমতে সামলায় সেটা। পরক্ষণেই চোখ সরিয়ে অন্য দিকে তাকায়। বিড়বিড় করে বলে, এই মেয়ে তো তাকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দিবে না। সব শান্তি কেড়ে নিয়ে এখন শাড়ি পরেছে, আর আম্মুও বিড়ালের সামনে মাছ ঝুলিয়ে উঠে দিচ্ছে না। উষান ফের ফোনে নজর দিয়ে বলল, হুম। মণি রুম থেকে বের হতেই উষান ভাই ফোন পকেটে রেখে আমার দিকে এগিয়ে আসতে আসতে বলল, নমু, তুই তো সাংঘাতিক একটা মেয়ে। আমি উষান ভাইয়ার কথার মনে না বুঝে বললাম, মানে? উষান ভাই মাঝপথে থেমে দেওয়ালে ঠেস দিয়ে বুকে দুহাত গুজে দাঁড়িয়ে বলল, মানে হলো তোর কারণে আমার মতো সহজ সরল ছেলেরা যে হার্টের রোগী হয়ে যায়, তুই কি তা বুঝিস? আমি মুখটা হা করে তাকিয়ে বললাম, না তো। উষান ভাই সোজা হয়ে দাঁড়িয়ে বিরক্ত মাখা গলায় বলল, তা বুঝবি কেন? বুঝবি তো আমায় কি কি উপায়ে ঝালানো যায়। এই তোদের পূর্বপুরুষ কি মির্জাফরের বংশধর ছিল? নয়তো এস ষড়যন্ত্র কি করে করিস তোরা? আমি মন খারাপ করে বললাম, বাজে কথা বলবেন না। কি ষড়যন্ত্র করেছি আমি? এই যে আমার মাকে পটিয়ে তার শাড়িটা পরে নিলি, এটা কি কম ষড়যন্ত্র? তুই জানিস আমার আম্মু তার শাড়ি আজ অবধি কাউকে ছুতেও দেয়নি, সেখানে তুই তার শাড়ি পরে বসে আছিস। আমি কপাট রেগে বললাম, ফালতু কথা বলবেন না উষান ভাই, শাড়িটা মণি আমায় পরতে বলেছে। হ্যাঁ, সেটাই তো বলছি। কি ষড়যন্ত্র করেছিস তুই যে তোকে আম্মু শাড়ি পরিয়ে দিল? তুই কোনোভাবে তার ছেলের বউ হওয়ার লোভ দেখাসনি তো? মানে? মানে তোর মাথা। শীঘ্রই শাড়ি খুল, পরের বার আম্মু বললেও তুই শাড়ি পরবি না। আমি উষান ভাইয়ার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলাম। এই লোক কি সব সময় আলতু ফালতু কথা সাজিয়ে বসে থাকে? বুঝি না আমি। ড্রয়িং রুমে সোফায় বসে আমি রোমান্টিক ড্রামা দেখছি। লজ্জায় শাড়ির আঁচল কামড়ে তাতে মুখ লুকিয়েছি। মাঝে মাঝে আঁচলের তলা থেকে চোখ দুটি বের করে টিভির স্ক্রিনে তাকাচ্ছি। নায়ক নায়িকার ঘাড়ে উষ্ণ পরশ আঁকবে এমন সময় কোথা থেকে উষান ভাই এসে রিমোট টানিয়ে চ্যানেল বদলে দিল। আমি সোজা হয়ে বসে বললাম, এটা কি হলো? উষান ভাই ভরাট গলায় বলল, মারবো এক চর বেয়াদব। এসব দেখে বেড়াস তুই? আমি গুটিসুটি হয়ে বসে বললাম, দিন না, একটু দেখেই। উষান ভাই ফের ঝাড়ি দিয়ে বলল, তোকে বলেছি না শাড়ি খোল? বিবাহিত মহিলাদের মতো শাড়ি পরে ঘুরছিস কেন? এরপর বিড়বিড় করে বলল, কখন নিজের বউ ভেবে চুমু খেয়ে ফেলি ঠিক নেই। যে কথাটি আমি শুনলাম না। আমি হাত পা ছোড়াছুরি করে ড্রয়িং রুম ছাড়লাম। 14 বর্ষার অবসর ঘটিয়ে শরতের আগমন ঘটেছে। শরৎ মানেই কাশফুল বুঝি আমরা। শরতের কাশফুলের কি অপরূপ সৌন্দর্য, কি শুভ্র নির্মল প্রকৃতির সাজ। আনমনে ভেবেই হাসলাম আমি। তোহা আপু তারা দিতেই আমি চুলে দ্রুত চিরুনি চালালাম।
তোহা আপু আমায় টেনে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে চুলে চিকন চিকন বেনি একে দিতে লাগলো। তোহা আপুর ভাষ্যমতে এটা খেজুর বেনি। আমি হেসে বললাম, এই আপু, আজ আসবার পথে হাই স্কুলের পাশের মাঠটায় যে কাশবন আছে না, ওখানটা থেকে একবার ঘুরে আসবে। তোহা আপু হেসে বলল, আগে আয়াত আপুর ডেলিভারিটা ঠিক মতো হোক, তখন না হয় ভেবে দেখব। আমি আয়নার ভিতর থেকে তোহা আপুর দিকে চোখ তুলে তাকিয়ে বললাম, আয়াত আপুর না গতকাল রাতে বাবু হয়েছে? আম্মুরা না দেখে আসলো? তোহা আপু জিভ কেটে হেসে বলল, ও হ্যাঁ, তাই তো, ভুলে গিয়েছিলাম। কি বলতে কি বলি আমি ঠিক নেই। আমি আয়না থেকে নজর সরালাম। আমার অবস্থাও তোহা আপুর মতো কিছুটা। সব ভুলে যাচ্ছি। ইদানিং কি হয়েছে আমার জানি না, মনে কেবল বিরসতা ঘুরে বেড়াচ্ছে। আবার কখনো সবকিছুর মাঝে ভাবনায় আবেদনময়ী ভালোবাসা ছুঁয়ে বেড়ায়, যেই ভালোবাসা পৃথিবীর শুদ্ধতম পুরুষের জন্য বরাদ্দ, গোপনে সযত্নে লুকায়িত। ড্রেসিং টেবিলের ওপর থাকা ফোন খানা তুলে তাতে নজর দিলাম আমি। সেদিন উশান ভাইদের বাড়ি থেকে বাসায় ফেরার পরই আব্বু ফোন দিয়ে গেছে। অবশ্য উশান ভাই ও নাকি আম্মুকে ফোন ফেরত দিতে বলেছে। কেন বলেছে কে জানে, ওসব নিয়ে একদমই মাথা ঘাটাতে যাইনি আমি। দিয়েছে যে সেই অনেক। সেদিন রাতেই আমি ফেক আইডি খুলেছি, তাও যেই সেই ফেক আইডি নয়, উড়ন্ত গাছে ঝুলন্ত বাদর টাইপ ফেক আইডি। আইডির নাম দিয়েছি মায়াবতী। সেই ফেক আইডি থেকে আবার উশান ভাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছি। ফোন হাতে নিয়েই দেখলাম উশান ভাই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। আমি মৃদু হাসলাম। উশান ভাই নতুন ছবি আপলোড করেছেন, তাও কাশবনে, সাদা শার্টে। এই ছেলে সাদা রংটাতে কি পেয়েছে জানি না, সর্বদা সাদা ছুঁই ছুঁই অবস্থা। অবশ্য সাদা আমার পছন্দের রং। উশান ভাইয়ের ক্যাপশনে বরাবরের মতো ঝুলছে আবেদময় বাক্য, শুভ্র শরৎ। শ্রাবণ গেছে ফিরে চুপিসারে, বর্ষাময় শান্ত সকালে নীল সাদা শাড়ি পরে অগোচরে ভাদ্র এসেছে ধরাতলে। বৃষ্টি শেষে রোদ হাসে, রোদ হারায় মেঘে নিমিষে। টক মিষ্টি ঝালের সৃষ্টি সকাল সাঝের আকাশে। ঝুম বৃষ্টি রোদ মিষ্টি, কি অপূর্ব অনাসৃষ্টি। নির্মল জ্যোতি শান্ত প্রকৃতি, ঝিলে শাপলার লুটোপুটি। ভাদ্র শেষে আশ্বিন আসে, প্রকৃতি ছায় সাদা শুভ্রতায়। ভাদ্র সূচনায় আশ্বিন পূর্ণতায়, শরৎ স্বল্পায়ু কেন হয়। আকাশ অমল নীল, নির্মল পেজা পুঞ্জ সাদা মেঘ ভাসে। গাঙের পারে নদীর চরে ধূসর কাশফুলের আঁচল, জুঁই শিউলি ফুলের হাসি, শরতের মাধুরী কোমল। ভাদ্র মাসে উষ্ণ বাতাসে অনুষ্ণ বাতে, জ্যোৎস্না রাতে ভাবুক বিবাগীর মন বেবশ। সংগৃহীত। উশান ভাইয়ের ক্যাপশনের নাম কি দিব জানি না, বরাবরের মতোই কেমন শান্তি শান্তি অনুভব হচ্ছে। চুলে টান খেতেই ফোন থেকে নজর সরল আমার। তোহা আপু চুলের আগায় ব্যান্ড লাগিয়ে বলল, হয়ে গেছে, চল। আমি জলপাই রাঙা ওড়নাটা শরীরে জড়িয়ে আয়নায় নিজের দিকে তাকালাম। মনে পড়ে গেল সেদিনের উশান ভাইয়ের ওড়না ছুঁড়ে ফেলা ঘটনাটা। যতবার ওড়না হাতে নেই ততবারই মনে পড়ছে আমার, কি বিবেক বুদ্ধিহীন বোকাশোকা কাজ করেছিলাম আমি। তপ্ত নিঃশ্বাস ফেলে ফের আয়নায় নিজেকে দেখলাম। এই মুহূর্তে বেনুনিতে সাদা রঙের মৌ ক্লিপ লাগালে বেশ মানাতো। পরক্ষণেই নিজের মাথায় নিজে চাটি মেরে তোহা আপুর সাথে হসপিটালে চললাম আমি। আম্মুকে বলে বের হব এমন সময় দেখা মিলল মেজো কাকিয়ার। মেজো কাকিয়া গালভর্তি হেসে বলল, নমু মা, তোকে কি মিষ্টি দেখতে লাগছে। মেজো কাকিয়ার এহেন কথায় হাসলাম আমি। আম্মু দৌড়ে এসে একটা হটপট ধরিয়ে দিয়ে বলল, রান্না করে দিয়েছি, আয়াতকে বলিস সব খাবার গরম রয়েছে, পারলে এখনই খেয়ে নেয় যেন। আমি মাথা নাড়িয়ে সায় জানালাম। মেজো কাকিয়া আম্মুকে উদ্দেশ্য করে বলল, কেমন আছেন ভাবি। নূরজাহান জোরপূর্ব হেসে বলল, ভালো। নূরজাহানের অবস্থা লজ্জায় মরি মরি। সেদিন সবার সামনে বসে তার স্বামী তাকে যেই পরিস্থিতিতে ফেলেছিল তা লজ্জায় বটে। আচ্ছা ভাবি, আসি। ওরা যাবে শুনে রিকশা চেপে চলে এসেছি।
একা যেতে ইচ্ছে করে না। তারপর নম্রতার দিকে তাকিয়ে বলল, নমুমা, তুই আমার রিকশায় বসবি তো? আমি কিছু বলবার আগেই তোহা আপু হাত চেপে না সূচক মাথা নাড়াল। আমি বিপাকে পড়লাম, কাউকে কিছু বলতে পারলাম না। তোহা আপু আমায় হাত টেনে নিয়ে যেতে যেতে বলল, ছোট কাকিও আমার সাথে বসবে। হসপিটালে আয়াত আপুর সম্মুখে বসে আছি আমরা। আপুর ছোট্ট কিউট একটা মেয়ে বাবু হয়েছে। আমি কোলে তুলে বললাম, দেখো তোহা আপু, বাবু কত কিউট হয়েছে। তোহা আপু হেসে হেসে বলল, হ্যাঁ, একদম তোর মতো। আমি খিলখিলিয়ে হাসলাম। বাবুকে আয়াত আপুর পাশে রেখে বললাম, আয়াত আপু, তোমার শরীর এখন কেমন? আয়াত আপু মলিন মুখটাতে হাসি এনে বলল, নমুরে, মা হওয়া যে কত যন্ত্রণার তা কেবল মা হলেই বোঝা যায়। মায়ের সাথে কত চেঁচামেচি করেছি, জিদ করেছি, এখন বুঝি মা হওয়া কত কষ্টের। তবুও শান্তি, আমার বাচ্চাটা ভালো আছে। আমি কি বলবো খুঁজে পেলাম না। আসলেই মা হওয়া এত সহজ নয়। মায়েরা মহিয়সী, তাই তো তারা সব পারে। পৃথিবীর সব কষ্ট সহ্য করে কেবল সন্তানের মুখ দেখবে বলে। সন্তানের মুখ দেখলে তার কি আত্মতৃপ্তি, যেন শরীরে কোনো কষ্টই তার নেই। কি অদ্ভুত মায়া, কি অদ্ভুত ভালোবাসা, তাই না? আমার চোখখানা কেন জানি না ছলছল করে উঠল। কেবিনে ডাক্তার প্রবেশ করতে করতে বলল, আপনারা রোগীর কেবিন থেকে বের হন। ওনার কাছে এত লোক কেন? তোহা আপু, মেজো কাকিয়া সবাই কেবিন ছেড়ে বের হয়ে গেল। আমি বের হতে নিব এমন সময় ডাক্তার ফাইলে নজর দিয়ে বলল, আপনি একা থাকুন, ওনাকে কিছু ঔষধ দিব, এনে দিয়েন। আমি মাথা নাড়িয়ে দাঁড়ালাম। ডাক্তার আয়াত আপুকে চেক আপ করে 2টো ইনজেকশন প্রেসক্রাইব করল। এরপর আমার দিকে তাকিয়ে বলল, এগুলো ওনাকে এনে দিন। আমি হাত এগিয়ে প্রেসক্রিপশন নিলাম। ডাক্তার আমায় উদ্দেশ্য করে বলল, চলুন বের হই। আমি পিছু পিছু গেলাম। ডাক্তার দরজার সামনে দাঁড়িয়ে বলল, তখন আপনি কাঁদছিলেন কেন? হুট করে ডাক্তারের এমন কথায় আমি চোখ তুলে তাকালাম। সম্মুখেই সুদর্শন এক পুরুষকে দেখতে পেলাম। লোকটি আনুমানিক 28 থেকে 30 বছর বয়সী হবে হয়তো, কিংবা কম বেশি। চেহারা দেখে অনুমান করতে পারলাম না, তবে লোকটাকে কোথাও দেখেছি মনে হচ্ছে। আমার কৌতূহল বোধ হয় তিনি বুঝলেন। মৃদু হেসে বললেন, আমি উষানের কাজিন, নিভ্র। আপনি নম্রতা, তাই না? আমি চমকালাম। উষান ভাইয়ার কাজিন বলতে উষা আপু, নবীন ভাইয়া আর তমা আপুকে চিনি আমি। বাকিরা ছোট। আরেকজন কাজিন আছে যাকে আমি কখনো দেখিনি। আর না, সে উষান ভাইয়াদের বাসায় আসতো। উনি কি সেই লোক? কিন্তু আমার ব্যাপারে কি করে জানলো? আমি মলিন হেসে বললাম, আপনাকে কখনো দেখিনি বোধ হয়। লোকটি হেসে বলল, দেখেছেন। আমি কৌতূহল নিয়ে বললাম, কিভাবে? আমার তো মনে নেই। আপনি তখন এর থেকে ছোট ছিলে, ব্যালকনি থেকে তাকিয়েছিলেন আমার দিকে। উষানকে বলেছিলেন এর সাথে আমার বিয়ে দিয়ে দাও। আমি চমকে উঠলাম। সেদিন যে উষান ভাইকে বলেছিলাম ক্রাশ খেয়েছি ছেলেটি তবে সে ছিল। আমি লজ্জায় মাথা নুইয়ে ফেললাম। নিজেকে নিজে জঘন্য গালি দিলাম। যত প্রকার বোকামি আছে সব আমার মাঝে সাদৃশ্যমান। নিভ্র থমথমে গলায় বলল, লজ্জা পেলেন নাকি? নম্রতা জোরপূর্বক হেসে বলল, না। মানে হ্যাঁ, মানে ইটস ওকে। ওনাকে ঔষধটা দিয়ে দিবেন। আমি মাথা দোলালো। কেবিন ছেড়ে বের হতেই ছোট কাকিয়া আমার হাত ধরে বলল, নমুমা, তুই একটু ইনজেকশন 2টো সামনের ফার্মেসি থেকে এনে দিবি। আমি আয়াতের সাথে থাকি। আমি মাথা দুলিয়ে হ্যাঁ বললাম। তোহা আপুকে নিয়ে ঔষধ আনতে চললাম। আমাদের পিছু পিছু এলো নিভ্র ভাই। হসপিটালের গেট পেরুতেই পিছন থেকে ডাক পড়ল আমার, যদি কিছু মনে না করেন আপনার সাথে 1 কাপ কফি খেতে পারি। নিভ্র ভাইয়ের এহেন কথায় সংকোচে পড়লাম আমি।
তোহা আপু আমার দিকে তাকিয়ে বলল, এনাকে চিনিস নাকি নমু? আমি কি বলবো খুঁজে পেলাম না। হুট করে আমাদের সামনে বাইক নিয়ে হাজির হলো উষান ভাই। বাইক থেকে নামতে নামতে বলল, নমু জলদি করবি, মনি তোকে নিতে যেতে বলে আমার মাথা খেয়ে ফেলেছে। আমার কি খেয়ে কাজ নেই? সারাদিন তোদের সেবা করব। দ্রুত বাইকে ওঠ, ফাস্ট। উষান ভাইয়ার গড়গড় করে কথা বলায় হতাশ নয়নে চেয়ে রইলাম আমি। কিছু বলার আগেই উষান ভাই ধমকে বলল, কি হলো, কথা কানে যায় না? আমি মিনমিন করে বললাম, কিন্তু তোহা আপু, তোহা, তুই তোর ছোট কাকিয়ার সাথে যাস। তোহা মাথা নাড়িয়ে সায় জানায়। মুহূর্তে শো শো আওয়াজ করে বাইক ছুটে চলে। বাইকের গতি খুবই দ্রুত। নম্রতার মনে হলো পিছন থেকে উড়ে চলো যাবে। নম্রতা ভালো করে লক্ষ্য করতেই বুঝে উষান বাইকের পাওয়ার ৮৬-তে দিয়ে চালাচ্ছে। নম্রতার চোখ কোটর থেকে বের হবার উপক্রম হলো। মুহূর্তে উষানের ঘাড়ের কাছের শার্টটা খামচে ধরে সে। বাইকে চলতে বরাবরই ভালো লাগে তার, কিন্তু এত জোরে বাইকে চলার অভ্যেস নেই। বাইক থামলো হাই স্কুল পেরিয়ে কালবর্ডের সামনে। ততক্ষণে আমার দুরুদুরু অবস্থা। বাইক ছেড়ে নামতে গিয়ে মাথা চক্কর দিয়ে উঠছে। কোনোমতে নামতেই আমার সম্মুখে দাঁড়িয়ে উষান ভাই কর্কশ গলায় বলল, নিভ্রকে ভালোবাসিস তুই? আচমকা প্রশ্নে হতভম্ব আমি। ড্যাবা ড্যাবা চোখখানি দিয়ে উষান ভাইয়ার দিকে তাকালাম আমি। তার কি রণচণ্ডী রূপ! আমি চোখখানা সরিয়ে বললাম না। মুহূর্তেই যেন শীতল হলেন উনি। বাইকে চেপে বললেন, কাশফুল দেখতে যাবি? একই উষান ভাই, এই দুই রূপ দেখে অবাক হয়ে তাকিয়ে রইলাম আমি। কত দ্রুত পরিবর্তন! এ পরিবর্তন বিশ্লেষণহীন। ঘন কাশফুলের মাঝে হারিয়ে গেলাম আমি। তোহা আপু থাকলে হয়তো ছোটাছুটি লাগিয়ে দিতাম, কিন্তু উষান ভাইয়ার সামনে বাচ্চামি করার সাহস পেলাম না। উষান ভাইয়ার ফোনে কল এলো। কে কল দিয়েছে জানি না। আমি হাত দিয়ে আলতো করে কাশফুল ছুঁয়ে দিতে লাগলাম। সেই সাথে মনোযোগ দিয়ে শুনতে লাগলাম উষান ভাইয়ের কথা। হ্যাঁ, পেয়েছি, সাথে আছে। কি আর হবে? আমি একটা করে ঝামেলা নির্মূল করি, আর সে একটা করে ঝামেলা পাকায়। আমাকে জ্বালানোর সব উপায় জানা আছে তার। আচ্ছা, রাখছি। আমি উষান ভাইয়ার দিকে তাকিয়ে রইলাম। উনার গার্লফ্রেন্ড কত লাকি, কত ভালোবাসে উনি তাকে। উষান ভাইয়ার কথা শেষ হলো। তিনি আমার দিকে তাকিয়ে বললে, ছবি তুলে দিব। আমি মাথা দোললাম। মৃদু হেসে বললাম, দিন। উষান ভাই ছবি তুলতে